ফিরে এলাম বিরতির পর। প্রায় এক বছর পর শান্তিনিকেতনে ফিরছেন অমর্ত্য সেন। শান্তিনিকেতনে প্রতীচির বাড়িতে নোবেলজয়ী অর্থনীতিবিদ। বৃহস্পতিবার শান্তিনিকেতনে প্রতীচির বাড়িতে আসেন অমর্ত্য সেন। প্রায় এক বছর পর শান্তিনিকেতনে ফিরেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। গতকাল রাতেই তিনি নিজের বাড়িতে ফিরেছেন এবং আপনারা জানেন যে জমি জটিলতা নিয়ে সেখানে যে শান্তিনিকেতন কর্তৃপক্ষ এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অমর্ত্য সেনের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল এবং বিগত এক বছর পর তিনি প্রতীচির বাড়িতে ফিরে এসেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। গতকাল রাতেই তিনি প্রতীচিতে ফেরেন। একদমই তাই। অমর্ত্য সেনের যে জমি বিবাদের জেরে তার যে সমস্যা চলছিল সেই জমি বিবাদকে কেন্দ্র করে তিনি প্রায় এক বছর সময় তিনি শান্তিনিকেতনে ছিলেন না। আবারও এক বছর পর শান্তিনিকেতনে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনে তাঁর প্রতীচির বাড়ি, তার বাড়ির নাম প্রতীচি, সেই প্রতীচির বাড়িতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বৃহস্পতিবার শান্তিনিকেতনে ফিরেছেন। বাড়ি ফিরে এক বছর পর বাড়ি ফিরে তিনি ঠিক কি বলেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন শোনাবো আপনাদের। খুবই ভালো লাগছে, কিন্তু এখন ইন্টারভিউ দিতে আমি রাজি নই। অজয় মণ্ডলের পর অনির্বাণ দাস। ব্যারাকপুরে ফের হুমকি ব্যবসায়ীকে। একদমই দিন দশেক আগে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বিহার থেকে এসেছিল হুমকির ফোন। কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় অজয় মণ্ডল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আতঙ্ক ব্যারাকপুরে। ঘটনার পর কার্যত গৃহবন্দী ব্যবসায়ী অনির্বাণ দাস। মধ্যরাতের আতঙ্ক। রাস্তার মাঝে ব্যবসায়ীর গাড়ি ঘিরে ধরে চারপাশে চক্কর কাটল নম্বর প্লেটহীন বাইক। বছর দুয়েক আগে এই ব্যবসায়ীর দোকানেই গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। তখন প্রাণে বেঁচে গেলেও এবার কি হবে এই ভয়ে নিজেকে গৃহবন্দী করে রেখেছেন বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস। উত্তর শহরতলি ও ব্যারাকপুরের এলাকায় তাঁদের বিরিয়ানির দোকানে সুনাম আছে। ডি বাপি নামেই পরিচিত সেই দোকান। মঙ্গলবার রাতে সেই অনির্বাণকেই পড়তে হলো আতঙ্কের মুখে। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরেই তার কাছে এসেছে ফোন। দিতে হবে 20 লক্ষ টাকা, আর না দিলেই হতে হবে গুলিতে ঝাঁঝরা। যার জেরে আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী। 4-5 রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে, ইন্টারনেট কলিং করছে, বিভিন্ন নাম্বারে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। প্রশাসনের কাছে পাঠিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে। তো আমাদের একটা নিজস্ব মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করবো। আমরা ব্যবসাতে কোনো নিরাপত্তা পাচ্ছি না, ব্যবসা করবো যে সে সাহসটা পাচ্ছি না, যে বাড়ি থেকে বেরোবো সেই সাহসটা পাচ্ছি না। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। 2021 সালে বাইকে করে 3 জন দুষ্কৃতী ব্যারাকপুর ওয়েলনেস মোড় সংলগ্ন ডি বাপির দোকানে হামলা চালায়। সেদিন ওই দোকানে পরপর 7 রাউন্ড গুলি চলে। এই ঘটনায় জখম হন দোকানের এক কর্মী এবং একজন ক্রেতা। তারপর থেকে বিভিন্ন নম্বর থেকে ফোন এবং মেসেজ করা হচ্ছে। বলা হচ্ছে 20 লক্ষ টাকা না দিলে মধ্যম গ্রামের দোকানেও গুলি চালানো হবে। ফলে প্রবল আতঙ্কে রয়েছেন অনির্বাণ ও তাঁর পরিবার। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরও একটি ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন ধরে যায়। একটি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা এবং লিলুয়ার ভট্টনগরে এই ঘটনা ঘটেছে এবং সেখানে আহত হয়েছেন 2 জন শিক্ষিকা বলে জানা যাচ্ছে। মিড ডে মিলের রান্নার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষিকাদের মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে ভট্টনগরের ঘটনা, লিলুয়াতেই ঘটনা ঘটেছে এবং একটি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায় এবং সেই পাইপ ফেটে হঠাৎ করেই আগুন ধরে যায় এবং এই ঘটনাতেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। যে অবস্থা তৈরি হয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ের ভেতরের, সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। একদমই তাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? দেখো, সকালবেলা স্কুল খোলার সময় দিদিমণিরা আসে স্কুলেতে এবং যেটা হচ্ছে লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া দিবাকর ভট্ট RS সারদামণি প্রাথমিক বিদ্যালয় এবং মিড ডে মিলে রান্না সবে শুরু করছিল এবং ছাত্রছাত্রীরা বাইরে প্রার্থনার জন্য অপেক্ষা করছিল। যদি ভেতরে থাকতো আরো বড় সড়ো দুর্ঘটনা ঘটতো। কিন্তু স্কুলের 2 শিক্ষক, প্রধান শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট শিক্ষক দুজনে এই গ্যাস লিক করে পাইপ যে ফেটে যায়, আওয়াজও হয়, আশেপাশের লোকরা সঙ্গে সঙ্গে ছুটে আসে। জ্বলন্ত অবস্থায় প্রধান শিক্ষিকা বাইরে ছুটে আসে, তাদের
স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকরা ছিল, তারা সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে পাঠায়। তবে যেটা বারবার বলা হচ্ছিল যে এই যে মিড ডে মিলের রান্না রক্ষণাবেক্ষণ, এই গ্যাস লিক করে এই বিপত্তি ঘটেছে, যদি রক্ষণাবেক্ষণে ঠিক না থাকতো তাহলে দুর্ঘটনা ঘটতো না। তবে এই যে একটাই রক্ষা যে স্কুলের ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য মাঠে অপেক্ষা করছিল, তার জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। কিন্তু দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, লিলুয়া থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত করছে। তবে মিড ডে মিলে রান্না শুরু করতে গিয়ে এই বিপত্তি ঘটে এবং দুজন শিক্ষিকা আগুনে দগ্ধ হয়ে প্রায় একজনের 50%, একজনের 60% আগুনে মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে, এখন চিকিৎসা চলছে। তবে একটাই যে প্রাথমিক স্কুলে যখন রান্নার কাজ শুরু হচ্ছিল সেই সময় স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা বাইরে প্রার্থনার জন্য অপেক্ষা করছিল, তার জন্য অনেক প্রাণে রক্ষা পেয়েছে ছোট ছোট ছাত্রছাত্রীরা। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ দিয়ে তদন্ত করছে পুরো বিষয়টা। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। সংস্কারের অভাবে ভেঙে পড়েছে স্কুল বাড়ি এবং ঘরের অভাবে গাছতলায় চলছে পড়াশোনা। পূর্ব বর্ধমানের ভাতারের অবৈতনিক প্রাথমিক স্কুলের বেহাল দশা। ঠিক যেন শান্তিনিকেতনের পাঠভবন, খোলা আকাশের নিচে পড়াশোনা করছে কচি কাঁচারা। তবে নেহাতি প্রাকৃতিক সান্নিধ্য পেতে খোলা আকাশের নিচে পঠন পাঠন করে না ভাতারের খুলনার বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। বলা যেতে পারে পরিস্থিতির শিকার তারা। বছরের পর বছর ধরে ঘরের অভাব তাদের স্কুলে। যে ক্লাসঘরগুলি রয়েছে সেগুলি থেকেও ভেঙে পড়ছে চাঙড়, যার কারণে পড়ুয়াদের নিয়ে বসতে হয়েছে গাছের তলায়। বর্তমানে বানেশ্বরপুরের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 125 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 6 জন, তাদের মধ্যে একজন পার্শ্ব শিক্ষিকা। বিল্ডিংয়ের সমস্ত চাঙড় টাঙড় সব ভেঙে ভেঙে পড়ছে। তো আমি আমাদের প্রাক্তন যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন শ্রী সুবিনয় মোদক, ওনাকে বললাম যে এই অবস্থায় উনি সমস্ত পেপারপত্র উনি এর আগে ডিপিএসসি চেয়ারম্যান, আমাদের ভাতার ব্লক প্রশাসন, সব জায়গায় উনি আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো রকম সহযোগিতা পাইনি। এখানে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে একটা বড় রকম কোনো ক্ষতি হতে পারে, সেহেতু এই বিল্ডিংকে পরিত্যাগ করাই শ্রেয়। সেই জন্য আমরা আর এই বিল্ডিংয়ে কোনো রকম ক্লাস করি না। সেই থেকে আমরা যা ক্লাস করতে হয়, মাস্টারমশাই আমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে দুটো ক্লাস করে 2টো রুম আছে আমাদের, সেই 2টো রুমে বসানো হয় এবং বাকি 2টো রুম প্রায় 4-5 টোটাল 35 জন স্টুডেন্টকে আমরা গাছতলায় বসাই। বানেশ্বরের স্কুল তৈরি হয়েছিল 1951 সালে। ভাতারের খুলনা ও বানেশ্বরপুর দুটি গ্রামের মাঝামাঝি জায়গায় আগে এই স্কুলটি ছিল। পরবর্তীকালে দুটি গ্রামেই জনসংখ্যা বাড়তে থাকে, ছাত্র সংখ্যা বাড়তে থাকে স্কুলেও। তা দেখে বড়বেলুন গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ রায় বানেশ্বরপুর গ্রামের কাছে বেশ কিছুটা জমি স্কুলকে দান করেন। ওই জমির ওপর গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে স্কুল ভবন তৈরি করেন 1967 সাল নাগাদ। তখন থেকেই বানেশ্বরপুর গ্রামে স্কুলটি স্থানান্তর হয়। সেই স্কুলেরই বেহাল দশা আজ। ভাতার থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।